জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তারই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফ এর কাছে অতিরিক্ত যে $3 বিলিয়ন চাওয়া হয়েছে সে বিষয়ে মিশন ফিরে যাওয়ার পর সবশেষ অগ্রগতি জানা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে কয়েক দফা বৈঠক শেষে তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রতিনিধি দলটি ফিরে গিয়ে আইএমএফ বোর্ডকে জানানোর পরই নিশ্চিত হওয়া যাবে কি পরিমাণ অর্থ মিলবে। এদিকে নীতি সহায়তার জন্য $1 বিলিয়ন ঋণ দিতে চায় বিশ্বব্যাংক। তবে এজন্য বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাফি ঋণের সংজ্ঞা নির্ধারণ সহ মানতে হবে 4টি শর্ত। এছাড়া বাংলাদেশের বাতাসের মান উন্নয়নে $300 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। সেই সাথে বিনিয়োগ খাতে সক্ষমতা বাড়াতে $250 থেকে $400 মিলিয়ন দেওয়ার কথা রয়েছে। অপরদিকে আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো আইএফসিও এই খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তারা জানাবে আরও আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক কত দিচ্ছে, এডিবি কত দিচ্ছে, আমাদেরকে ইউএসএইড কত দিচ্ছে, সব কিছু তারা দেখবে, দেখে তারা একটা অ্যামাউন্ট ঠিক করবে যে আমাদেরকে কত দিবে। $1 বিলিয়ন এই ডিসেম্বরে দিবে তারা। এর বাইরে তারা 250 থেকে শুরু করে 400 মিলিয়ন, এই অ্যামাউন্টটা এখনও ঠিক হয় নাই, ওটা নিয়ে কাজ চলতেছে, যে মিশন আসছে এর মধ্যে ওরা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিবে। সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টের আওতায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়টা বিবেচনা করা হবে। এনপিএল ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি রিজলিউশন প্ল্যান নিয়ে আসলে ওয়ার্ল্ড ব্যাংক এখন যে আমাদের সাথে কথা বলছে এটা পুরোটাই হচ্ছে এনপিএল রিজলিউশন প্ল্যান। কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পালন করব। ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন এগুলো যে সব ব্যাপারে আলাপ আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রোববার দুপুরে ফরিদপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি। এ সময় আরও বলেন, ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিচারপতি বিচার প্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে গাছের চারা রোপণ করেন। আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। আর এই সাংবিধানিক চেতনার সফল বাস্তবায়ন করবেন আপনারা, বিজ্ঞ আইনজীবীগণ। বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক একটি পবিত্র আমানত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণের পর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় আপিল শর্তে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে মাহমুদুর রহমানকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন,
উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। সাগররুনির হত্যাকাণ্ডের তদন্ত কাজ পুলিশের তদন্ত সংস্থা পিবিআইকে দিতে চান পরিবারের নিয়োগপ্রাপ্ত আইনজীবী শিশির মনির। হাইকোর্টে কথা বলেন তিনি। শিশির মনির বলেন, অধিকতর তদন্ত করলেই সাংবাদিক দম্পতি খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। সাংবাদিক রুনির ভাই নওশের রোমান বলেন, দীর্ঘ সময় তদন্ত না হয় তারা হতাশ, তাই তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত দ্রুত শেষ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রায়েরবাজার নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন্নেসা রুনি। হত্যার ১ যুগ বেশি সময় পার হলেও মামলার অভিযোগপত্র দিতে পারেনি তদন্তকারী বাহিনী। শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে। এর জন্য আমরা পরামর্শ করেছি, প্রাথমিক আলোচনা করেছি। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার সকালে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি কথা বলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচন দিয়ে রাজনৈতিক ধারা ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। সে সাথে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। আমি দীর্ঘ ৭ বছর যাবৎ তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কেউ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। বলেন, সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও যুবলীগ ও ছাত্রলীগের কাছে রয়ে যাওয়া অনেক অস্ত্র উদ্ধার করতে পারেনি। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না করতে পারলে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য গণঅভ্যুত্থানকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রোববার দুপুরে ডিআরইউতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় ডক্টর ইউনূসকে আরও সতর্ক হয়ে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান তিনি। স্বাধীনতার পর ইতিহাস বিকৃত করা হয়েছে বলেও উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের ইতিহাস যাতে বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন।
শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশে কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার যাত্রাবাড়ির শনির আখড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে একথা জানান তিনি। আন্দোলনে নিহত 17 জনের পরিবারকে 2 লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি বলেন, যৌক্তিক সময় পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে জামায়াত। এখনও বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আসছে পূজায় ষড়যন্ত্র হতে পারে, তবে সেই ষড়যন্ত্রকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। জুলাই গণহত্যায় নিহতদের পরিবারের মাসিক ভাতার ব্যবস্থায় সরকার করতে হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। নতুন বাংলাদেশের জন্য আপনারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ততক্ষণ জামাত ইসলামী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। আওয়ামী লীগ সংখ্যালঘুদের নাম দিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ বলে দুনিয়াকে পরিচিত করে সরকার এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। জামাত ইসলামী তাদের মন্দির পাহারা দিয়ে আশেপাশে থেকে আমরাও তাদের সেই চক্রান্ত রক্ষা করেছি। কি বলেন, ঠিক কিনা? সামনে শারদীয় দুর্গাপূজা আসছে, আরেকটি চক্রান্তের সময় আছে। আমরা হিন্দু ভাইদের এই পূজা তাদের অধিকারের পাশে থেকে বিদেশি আধিপত্যবাদের চক্রান্ত এবারও আমরা ইনশাআল্লাহ রুখে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ শারিফ উদ্দিন আহমেদ আহনাফ স্মরণে শহীদ আহনাফ মেমোরিয়াল এর উদ্বোধন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গেল 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএএফ শাহিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ। তার স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপন সহ আহনাফের মৃত্যু দিবসকে আহনাফ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেন কলেজ কর্তৃপক্ষ। এছাড়া আহনাফের ছোট ভাইকে বিএএফ শাহিন কলেজে বিনা বেতনে পড়াশোনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে তার এই আত্মত্যাগ সব শিক্ষার্থীকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে বলেও জানান বক্তারা। শহীদ আহনাফের বাবা মা, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার ততটুকু দেয়া হবে, তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের ক্ষোভ থাকলে তাকে সেটা পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া শ্রম মন্ত্রণালয়ের বৈঠক শেষে উপদেষ্টা বলেন, লাল ফিতার দৌরাত্ম্যের কারণে প্রশাসনের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে সেটা নিয়েও মন্ত্রণালয় কাজ করছে। পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। লাল ফিতার দৌরাত্ম্যের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য, এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1221 জন। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগের 74 জন, চট্টগ্রাম বিভাগের 183 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 267 জন, ঢাকা উত্তর সিটিতে 206 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 228 জন, খুলনা বিভাগে 134 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 53 জন, ময়মনসিংহ বিভাগে 48 জন এবং রংপুর বিভাগে 28 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জলাতঙ্ক রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।
রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনায় তিনি বলেন, ভ্যাকসিনেশনের মাধ্যমে আগামী 2030-এর মধ্যেই দেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব। বাড়ির সামনে থেকে কুকুর হতে সাবধান লেখা সাইনবোর্ড সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রাণীর প্রতি মানবিক আচরণ খুব জরুরি। তরুণরাই এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে উল্লেখ করে সব সিদ্ধান্তে তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। 2030 সালের মধ্যে যদি আমরা SDG 3.3 অ্যাচিভ করতে চাই এবং সেখানে যদি জলাতঙ্ক নির্মূল করতে না পারি, আর কিন্তু মাত্র 6টা বছর বাকি। আমরা 2024 শেষ করে ফেলেছি। যতটুকু দায়িত্ব আমাদের আছে সেই দায়িত্বটা আমাদেরকে এক্ষুনি শুরু করতে হবে। আমাদেরকে একটা দিনও দেরি করা যাবে না, যেটা আমাদেরকে করতে হবে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। ডালিয়া পয়েন্টের তিস্তা বিপদসীমার নিচে থাকলেও কাউনিয়া পয়েন্টে বইছে 33 সেন্টিমিটার উপর দিয়ে। এর মধ্যে 5 জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েক লাখ হেক্টর আবাদি জমি। তবে দ্রুত পানি না নামলে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা কৃষি বিভাগের। কিছু কিছু এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে চলাচলে। এর মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। বিতরণ করা হয়েছে শুকনো খাবার। তিস্তা নদী আজ 3 দিন ধরে পানি বাড়তেছে। আজকে পানির সংখ্যা বেশি। আমার এই যে ধান খেত 30% মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। সেই বেসন তো লাগাইলাম, সেটা খায়া গেল। আবার ফির বেসন চারা লাগাইলাম, তাও তো ডুবে গেল। ধানের খেত তলে গেছে, তাতে অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির পাশের বাড়ির নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর, মানে প্রায় ঘর ধরা হয়ে গেছে। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এলজিআরডির মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা AF হাসান আরিফ। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, সমবায়ের বহু সম্পদ বেদখল হয়ে আছে। বিগত সময়ে যারা ব্যাংক পরিচালনায় ছিলেন তারাই এসব করেছেন। সেগুলো উদ্ধারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে গতি আনা হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের 110 জন প্রতিনিধি অংশ নেন। সমবায় ব্যাংকের যে কার্যকলাপ, ক্ষুদ্র ঋণ দেওয়া, সেই ঋণ আদায় করা এবং সেই ঋণ দিয়ে যথার্থ সেটার ব্যবহার হয়েছে কিনা সেটা নিশ্চিত করা, তার ধারে কাছেও নেই। তো সব জায়গাতেই আমার যেটা মনে হয় যে একটা গতির প্রয়োজন আছে, সংস্কারের প্রয়োজন আছে, যার ফলে যে উদ্দেশ্যে করা হয়েছিল বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, সেটা তো একটা আমব্রেলা হিসাবে থাকার কথা আর কি, কিন্তু আমরা দেখলাম যে সেটা সেইভাবে নেই। পর্যায়ক্রমে পলিথিন ব্যাগ কাঁচা বাজার থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, জোর করে কোনো কিছু কার ওপর চাপিয়ে দেওয়া হবে না। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে একথা বলেন তিনি। রোববার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যর দিনব্যাপী প্রদর্শনী চলে। পরিবেশ উপদেষ্টা প্রদর্শনীতে উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন। পরে এক সেমিনারে অংশ নেন তিনি। সেখানে বলেন, মন্ত্রণালয় থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধের কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়া হয়নি। তবে 1 ডিসেম্বর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা 1 অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি, এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। আসলে এটা তো দেশের আইন, এটা এমনিতেই হওয়ার কথা, হচ্ছে না। এখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ত্বরান্বিত করছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা, চামচ, প্লেট, এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই। আমরা এটার উপর কাজ করছি। এটা যারা প্রস্তুত করেন তাদের সাথে কথা বলবো। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সকাল 9:45টার দিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করলে এই নির্দেশ দেন বিচারক। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া মিরপুর থানার অপর এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট। শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, এই চারজনকে এই মামলায় হত্যা মামলায় আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অস্থিরতা ও সংঘাতের জেরে বাংলাদেশের আশ্রয় নিয়ে মিয়ানমারের 123 সীমান্তরক্ষী ও সেনা সদস্য দেশে ফিরেছেন। রোববার সকাল 11টার দিকে মিয়ানমারের একটি টাগ বোট তাদের নিয়ে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে ছেড়ে যায়। নিজ দেশে ফেরত পাঠানোর আগে টেকনাফ থেকে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া হয় মিয়ানমারের 123 নাগরিককে। পুরো প্রক্রিয়া তদারকি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ রাহাত বিন কুতুব। এর আগে মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগের পর একই টগবোটে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। রাখাইনের সিতোয়ে বন্দর থেকে শনিবার তাদের নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয় বোটটি। নানা আয়োজনে সারা দেশে পালিত হলো বিশ্ব হার্ট দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে এক র্যালির আয়োজন করে। র্যালি শেষে চিকিৎসকরা বলেন, দেশে বর্তমানে 50-এর কম বয়সী মানুষ সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, যার প্রধান কারণ তামাক, বায়ুদূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপন। এছাড়া কুমিল্লায় দিনটি ফ্রি হার্ট ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশের হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা। জীবন বাঁচাতে চাই কর্মোদ্যোগ স্লোগানে কুমিল্লা টাউন হল মাঠ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর HM সাইফুল ইসলাম। এ ব্যাপারে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে কলেজটির সহকারী পরিচালক। পদত্যাগের পর 7 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে কর্মস্থলে ফিরেছেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে যোগ্য পরিচালক ও 4 দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান তারা। সম্প্রতি এক নারী চিকিৎসকের উপর হামলার ঘটনায় গত শনিবার থেকেই কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার সকাল 10টায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে 1 দফা দাবিতে কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। দাবির মুখে বেলা 11:30টায় পদত্যাগ করেন হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, বন্ধ আবাসিক হল খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজ ক্যাম্পাস ও সামনের সড়কে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে মিছিল সমাবেশ করেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় তারা বলেন, 5 আগস্টের আগে ও পরে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই হতাহত হয়েছেন। বারবার কলেজ ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে। এছাড়া 1 দশক ধরে বন্ধ আবাসিক হলও। এতে কলেজের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিমের নামে স্মৃতিফলক স্থাপন, আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান ও সে সময় ছাত্রদের যারা মারধর করেছে তাদের বিচারের দাবি জানান তারা।
কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় 4 শিক্ষার্থী নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে একজন। রোববার সকাল 7:15টার দিকে উপজেলার শিমুলিয়ার কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার সকালে কুঠিপাড়া জামে মসজিদে আরবি শিক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। ঘটনাস্থলে মিম নামে এক শিশুর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় 4 জনকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তানজিলা, মারিয়া ও বিথি নামের আরও 3 জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা, যাতে সড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হয়। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বর্জ্যপাতে 2 জেলের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দেখার হাওরে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার সকালে পান্ডার গাঁও ইউনিয়নের পলিচর গ্রামে বাসিন্দা জালালউদ্দিন ও জসিম উদ্দিন হাওরে মাছ ধরতে যান। এ সময় হাওরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এক পর্যায়ে তাদের ওপর বজ্রপাত হয়। পরে তাদের উদ্ধার করে পান্ডারগাঁও পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন। এমপক্স ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে সতর্কতা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্দরে হেলথ স্ক্রিনিং বুথে নিয়োজিত করা হয়েছে কয়েকটি মেডিকেল টিম। রোববার সকাল থেকে বন্দরের ইমিগ্রেশন যাত্রী ছাউনিতে ভারত থেকে আসা যাত্রীদের হেলথ স্ক্রিনিং করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত এমপক্স বা অন্য কোনো ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারত ফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং করে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। সন্দেহভাজন রোগীদের প্রথমে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকায় পাঠানোর প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে। হাসান নাসরুল্লাহর পর এবার হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা নাবিল কাউকোকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তিনি হিজবুল্লাহ নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, তাদের চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছে সংগঠনটির শীর্ষ নেতা নাবিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল ও ইসরায়েলের নাগরিকদের ওপর সন্ত্রাসী পরিকল্পনা এগিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি। তবে নাবিলের হত্যা নিয়ে ইসরায়েলের দাবির বিষয়ে এখনও কোনো ধরনের বিবৃতি দেয়নি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে গত শুক্রবার রাতভর লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এদিকে নাসরাল্লাহর মৃত্যুতে স্তব্ধ গোটা মধ্যপ্রাচ্য। নাসরাল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লেবানন, জর্ডান, পশ্চিম তীর, তেল আবিব সহ বিভিন্ন স্থানে। তার মৃত্যুতে ইরানে 5 দিনের শোক ঘোষণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনি। লেবানন ঘোষণা করেছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নাসরাল্লাহর মৃত্যুর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতায় সমতা আসবে। এদিকে যুদ্ধবিরতির কথা বললেও নাসরাল্লাহর মৃত্যুতে জো বাইডেন বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখনও অব্যাহত রয়েছে লেবানন ও গাজার ইসরায়েলের সেনা অভিযান। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 148 জনে। আহত আরও শতাধিক মানুষ। নিখোঁজ অর্ধশত ব্যক্তি সন্ধানে চলছে উদ্ধার কাজ। সবচেয়ে বেশি হতাহতের ঘটনার শিকার রাজধানীর কাঠমান্ডুর উপত্যকা অঞ্চল। শনিবার দেশটির বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ছাড়িয়েছে 300 মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি পানি বইছে কোশি নদীতে। বিপদসীমা অতিক্রম করায় বন্যা আরও ভয়াবহ হবার শঙ্কা নেপালের আবহাওয়া দপ্তরের। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নেপাল সরকারের তথ্য বলছে, চলতি বছর জুন থেকে দেশটির বন্যা, ভূমিধস ও বজ্রপাতে প্রাণ হারিয়েছে 250-র বেশি মানুষ।
হারিকেন হেলেনের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। ক্যাটাগরি 4 মাত্রার হারিকেনের আঘাতে দেশটির 5 অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। হারিকেনের সৃষ্টি আকস্মিক বন্যায় নিখোঁজ অর্ধশত মানুষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, হারিকেনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে $100 কোটি পর্যন্ত। 5টি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 32 লাখ বাসিন্দা। বর্তমানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হেলেন। অগ্রসর হচ্ছে টেনেসি ও 600 মিলিমিটারের বেশি বৃষ্টির শঙ্কা থাকায় আকস্মিক বন্যা সতর্কতার আওতায় 14টি স্থানে 11 লাখের বেশি মানুষ। গেল শুক্রবার ঘন্টায় 225 কিলোমিটার গতিবেগে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে আঘাত হানে স্মরণকালের শক্তিশালী হারিকেন হেলেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইমরান খানের দল পিটিআই এর সমর্থকদের পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আইন অমান্য করায় অন্তত 110 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রোববার লিয়াকতবাগে জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ শহরে অবস্থান নেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় 144 ধারা উপেক্ষা করে ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পর্যায়ক্রমে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়। এ সময় পিটিআই নেতাসহ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এদিকে রাওয়ালপিন্ডির 25টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যারিকেড বসানো হয়। মোতায়েন করা হয় 4000-এর বেশি দাঙ্গা পুলিশ। এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে দুদিনের জন্য 144 ধারা জারি করে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। শনি ও রোববার তেহরিক ই ইনসাফের বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতে শহরের সব ধরনের জনসমাবেশও নিষিদ্ধ করা হয়। প্রথমবারের মতো মার্ক জাকারবার্গের সম্পদ ছাড়িয়েছে $20,000 কোটি। এতে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের তালিকায় চতুর্থ অবস্থানে চলে এলেন মেটার সিইও। চলতি বছর মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে $7,300 কোটি। এর পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে মেটা। 2024 সালে পুঁজিবাজারে মেটার মূল্য বেড়েছে 64%। জাকারবার্গ ছাড়াও এবছর সম্পদ বৃদ্ধিতে শীর্ষে ছিলেন এনডিডিআর সিইও জেনসেন হুয়াং এবং ওয়াকেলের সহ-প্রতিষ্ঠাতা। ধনকুবেরদের তালিকার শীর্ষে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। একই সময় চীন ও দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক মহড়া শুরু করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি সম্প্রচারিত ফুটেজে দেখা যায় দক্ষিণ চীন সাগরের একটি অংশে চীন সামরিক মহড়া চালিয়েছে, যেখানে অনেক সৈন্যকে অস্ত্রসহ দেখা গেছে। ঠিক অন্য প্রান্তে ফিলিপস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান মহড়া চালানোর চীন সাগরে উত্তেজনা তুঙ্গে। এবার বিতর্কিত জলপথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে নিউজিল্যান্ডও। অনুশীলন ফিলিপস এবং চীনের মধ্যে বিমান ও সমুদ্রে মুখোমুখি সংঘর্ষ লাগলে কিভাবে মোকাবেলা করা হবে তার প্রশিক্ষণ দেয়া হয়। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।